স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 7 রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। প্রথমে আমরা দেখব রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং চ্যাপ্টার 7 এর মোট 3টা পার্ট। পার্ট 1 এ আমরা দেখব অপারেটিং সেগমেন্ট, পার্ট 2 তে স্ট্যান্ডার্ড কস্টিং এবং পার্ট 3 তে ট্রান্সফার প্রাইসিং। আজকে আমরা পার্ট 1 এর অপারেটিং সেগমেন্ট নিয়ে কথা বলবো। অপারেটিং সেগমেন্ট বলতে আমরা একটা প্রতিষ্ঠানের একটা অংশকে, পার্ট অফ দ্য অর্গানাইজেশন অথবা কম্পোনেন্ট অফ অ্যান এন্টিটি, এটাকে মিন করছি। Component of an entity that engages in business activities from which it may earn revenues and incur expense, অর্থাৎ পুরো প্রতিষ্ঠানের একটা অংশ যে অংশের আলাদা রেভিনিউ থাকবে এবং ওই অংশের জন্য আলাদা এক্সপেন্স ক্যালকুলেট করা হবে। তো এরকম একটা অংশকে আমরা অপারেটিং সেগমেন্ট বলতেছি। অপারেটিং সেগমেন্ট সেটা ডিপার্টমেন্টে হতে পারে, আলাদা ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি। তো আলাদা আলাদা যে ডিপার্টমেন্টগুলো যে সেকশনগুলো, যে সেগমেন্টগুলো, যেটা আলাদা রেভিনিউ থাকবে এবং এক্সপেন্স থাকবে, এবং এই রেভিনিউগুলো, এই সেগমেন্টগুলো রেভিনিউ নিয়ে পুরো প্রতিষ্ঠানের রেভিনিউর হিসাবটা হবে। আবার এক্সপেন্সগুলোর হিসাব নিয়ে প্রত্যেকটা সেগমেন্টের পুরো প্রতিষ্ঠানের এক্সপেন্সটা হিসাব হবে। তো আমরা শুধু অপারেটিং সেগমেন্ট, যেখানে একটা প্রতিষ্ঠানের একটা অংশ নিয়ে কাজ করব, যে অংশটার পুরো বিজনেস অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকবে, কিন্তু আলাদা এটার আয় দেখানো থাকবে যে এই সেগমেন্টটার আয়ের পরিমাণ এত, সেগমেন্ট বি এর আয়ের পরিমাণ এত, সেগমেন্ট সি এর আয়ের পরিমাণ এত, এবং তার এক্সপেন্স যা কিছু তার ব্যয় হয় এটাও আমরা এখানে বাদ দিয়ে নেট প্রফিট বের করব। তো এখন অপারেটিং সেগমেন্টগুলোকে আমরা ইভ্যালুয়েট করার জন্য, মূল্যায়ন করার জন্য, যে আসলে কোন অপারেটিং সেগমেন্টটা ভালো, তুলনামূলক 2-3টা সেগমেন্ট অথবা পার্ট আছে একটা প্রতিষ্ঠানের, যারা প্রত্যেকেই রেভিনিউ জেনারেট করে পুরো প্রতিষ্ঠানের জন্য। এখন কোন সেগমেন্টটা ভালো এটা মূল্যায়ন করার জন্য কিছু মেথড আছে। এর মধ্যে প্রথম মেথডটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI এর ভিত্তিতে, রিসিডুয়াল ইনকামের ভিত্তিতে, এবং থার্ড হলো ইকোনমিক ভ্যালু অ্যাডেড, EVA। এই 3টা মেথড আছে একটা অপারেটিং সেগমেন্টকে ইভ্যালুয়েট করার জন্য। তো আমরা ইভ্যালুয়েশনের ভিত্তিতে এমন হবে যে কোনো সেগমেন্টকে রাখবো অথবা এটাকে বাদ দিব। তো এই ক্ষেত্রে আমরা যে টেকনিক্স অথবা মেথড দেখব সেটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিসিডুয়াল ইনকাম এবং ইকোনমিক ভ্যালু অ্যাডেড। তো এই ক্ষেত্রে যে ফর্মুলাগুলো ব্যবহার হবে, যদি ROI আমরা ব্যবহার করি মেথড হিসেবে কোনো সেগমেন্টকে মূল্যায়ন করার জন্য, সেই ক্ষেত্রে ROI ইকুয়াল নেট অপারেটিং ইনকাম অথবা আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। অথবা ROI আমরা বের করতে পারি প্রফিট মার্জিনকে অ্যাসেট টার্নওভার দিয়ে গুণ করে ROI বের করতে পারি। এই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা হবে নেট অপারেটিং ইনকাম অথবা EBIT বাই সেলস, আর অ্যাসেট টার্নওভার ইকুয়াল হবে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এটা মূলত এই প্রথম ফর্মুলাটা যে ROI এটার ইলাবরেশন, অর্থাৎ এটার হর এবং লব যদি আমি কাটাকাটি করি তাহলে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট থাকে, যেটা প্রথম ফর্মুলাতে উল্লেখ করা আছে। কিন্তু কোনো জায়গায় যদি আমাদের দরকার হয় যে প্রফিট মার্জিন ইকুয়াল কি হবে, তখন আমরা নেট অপারেটিং ইনকাম বা EBIT বাই সেলস, আর অ্যাসেট টার্নওভারের ক্ষেত্রে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমরা বের করব। আর রিসিডুয়াল ইনকাম যখন বের করতে হবে তখন NOI দিট মিনস ইজ এ নেট অপারেটিং ইনকাম অথবা আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা থেকে আমরা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন গুণ করে আমরা রিসিডুয়াল ইনকাম বের করতে পারি। তো আমাদেরকে 2টা সেগমেন্ট বা ডিভিশন এটা মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের ইনকাম স্টেটমেন্টও করা লাগতে পারে। আমরা শুধু ইনকাম স্টেটমেন্ট করছি বিভিন্ন প্রতিষ্ঠানের, সেই ক্ষেত্রে সেলস দ্বারা আমরা শুরু করতাম এবং এক্সপেন্স বাদ দিয়ে আমরা একটা মার্জিন বা নেট প্রফিট বের করতাম। তো এখানে যখন আমরা বিভিন্ন সেগমেন্টের ইনকাম স্টেটমেন্ট করব, যেমন এখানে 2টা সেগমেন্ট উল্লেখ করা আছে, তো সেগমেন্টস দ্যাট মিনস ডিভিশন এ এবং ডিভিশন বি। যেহেতু এটা ইনকাম স্টেটমেন্ট, তো সেলস রেভিনিউ দ্বারা এটা শুরু হবে। তো এখান থেকে ভেরিয়েবল এক্সপেন্স যদি আমি বাদ দিই তো পাবো কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্বাভাবিকভাবে ফিক্সড কস্ট বাদ যায়, কারণ এখানে তো ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেওয়া হয়েছে। তো এখানে ফিক্সড কস্ট বাদ যাবে, কিন্তু প্রথমে ফিক্সড কস্ট যেটা বাদ যাবে সেটা হলো ট্রেসেবল ফিক্সড কস্ট, অর্থাৎ বন্টনযোগ্য। বন্টনযোগ্য মানে যে ডিভিশন এ এর ফিক্সড কস্ট কত টাকা এবং ডিভিশন বি এর ফিক্সড কস্ট কত টাকা, এটা আমি আইডেন্টিফাই করতে পারবো।
আর এটা বাদ দেওয়ার পরে ট্রেসেবল ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে সেগমেন্ট মার্জিন আসবে। এখান থেকে কমন ফিক্সড কস্ট বাদ দেব। কমন ফিক্সড কস্ট দ্যাট মিনস যেটার মধ্যে কোন ডিভিশনের কত টাকা এটা না, পুরো কোম্পানির জন্য যেটার দায় থাকবে, অর্থাৎ যেটা বহন করবে পুরো কোম্পানির নামে, তারপরে আমরা নেট মার্জিন বা নেট প্রফিট বের করব। তো ইলাস্ট্রেশন 1 যদি আমরা দেখি, পূর্বাচল লিমিটেড হ্যাজ টু সেলস ডিভিশন, ওয়ান ইন ঢাকা অ্যান্ড অ্যানাদার ইন খুলনা। তাদের দুইটা ডিভিশন আছে, তো একটা হলো ঢাকাতে এবং আরেকটা হলো খুলনাতে। তো এখানে সেলসের পরিমাণ দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে এবং প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট তাদের সম্পত্তির পরিমাণ এখানে উল্লেখ করা আছে। তো প্রথমেই দুইটা ডিভিশনের জন্য ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্টের ভিত্তিতে দুই ডিভিশনের ROI বের করতে বললো। তো সেই ক্ষেত্রে ROI মার্জিন অ্যান্ড টার্নওভার এটা ব্যবহার করার দ্বারা রিকোয়ারমেন্ট 2তে হলো বিতে রিসেটেল ইনকাম, 3 হলো হুইচ ডিভিশন ম্যানেজার সিমস টু বি ডুইং দ্য বেটার জব। এবং আমাদেরকে থার্ড রিকোয়ারমেন্টে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ডিভিশনের ম্যানেজার ভালো করছে। তো আমরা এই ROI এবং রিসেটেল ইনকামের ভিত্তিতে সিদ্ধান্তটা নিব। তো প্রথমে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি বের করি যে দুইটা ডিভিশনের, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে ROI ইকুয়াল প্রফিট মার্জিন ইন্টু অ্যাসেট টার্নওভার। তো প্রফিট মার্জিন ইকুয়াল কি? প্রফিট মার্জিন ইকুয়াল হলো নেট অপারেটিং ইনকাম অর EBIT ডিভাইডেড বাই সেলস ইন্টু সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তো যেহেতু ROI বের করতে হবে দুইটা ডিভিশনেরই, ঢাকা এবং খুলনার, তো আমরা প্রথমে যদি ঢাকারটা বের করি তাহলে নেট অপারেটিং ইনকাম EBIT ঢাকার হলো 2,10,000 টাকা এবং তার সেলসের পরিমাণ হলো 30 লক্ষ টাকা। আর সেলসের পরিমাণ 30 লক্ষ টাকা এবং তার সাথে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আসছে হলো 10 লক্ষ টাকা। তাহলে ROI ঢাকার এটা পাবো হলো 21%, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইন ঢাকা ডিভিশন 21%। এবং খুলনা ডিভিশনের যখন আমরা ROI বের করব, খুলনা ডিভিশনের নেট অপারেটিং ইনকাম 7,20,000 টাকা এবং সেলসের পরিমাণ 9 লক্ষ টাকা, এভারেজ অপারেটিং অ্যাসেট টাকা 40 লাখ। তো ROI খুলনা ডিভিশনের আছে 18%। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট যেহেতু শুধু রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে, তো আমরা দুইটা ডিভিশনের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করলাম, একটা 21% এবং আরেকটা 18%। এবার রিসিডুয়াল ইনকাম যদি বের করি দুইটা ডিভিশনের, সেই ক্ষেত্রে এখানে নর্মাল রেট অফ রিটার্ন 15% দিয়ে আছে। তো আমরা রিসিডুয়াল ইনকামের ফর্মুলা জানি যে নেট অপারেটিং ইনকাম, এই যে NOI দিয়ে আছে, এটা থেকে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সাথে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সমন্বয় করে তারপর আমরা এটা যদি NOI থেকে বাদ দিই তখন আমরা রিসিডুয়াল ইনকাম পাবো। তো প্রথমে ঢাকা ডিভিশনের যদি রিসিডুয়াল ইনকাম বের করি, ঢাকা ডিভিশনের NOI হলো 2,10,000 টাকা এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হলো 10 লক্ষ টাকা আর 15% নর্মাল রেট তো এখানে উল্লেখ করা আছে রিকোয়ারমেন্টে। সেই ক্ষেত্রে 60,000 টাকা রিসিডুয়াল ইনকাম ঢাকা ডিভিশনে এবং একইভাবে এই 15% রেট অ্যাপ্লাই করে খুলনা ডিভিশনের রিসিডুয়াল ইনকাম 1,20,000 টাকা। এখন থার্ড রিকোয়ারমেন্ট যেটা হুইচ ডিভিশন ম্যানেজার সিমস টু বি ডুইং, তো এখানে আমরা যদি ROI দেখি, ROI ফর ঢাকা ডিভিশন ইজ গ্রেটার দেন দ্যাট অফ 18% অফ খুলনা ডিভিশন। খুলনা ডিভিশনে এটা চেয়ে বেশি। তো ROI এর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকা ডিভিশনাল ম্যানেজার সিমস টু বি ডুইং দ্য বেটার জব, অর্থাৎ তিনি পারফরমেন্সের দিক থেকে ভালো করছেন। তো এখানে যেহেতু দুইটা ছিল, আমরা দুইটার মধ্যে রিসিডুয়াল ইনকাম এবং ROI দুইটার মধ্যে অর্থাৎ A এবং B এর মধ্যে এর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকা ডিভিশনাল ম্যানেজার যেহেতু তার 21% রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা খুলনা ডিভিশনে আছে 18%, তো তার চেয়ে বেশি, তার মানে ঢাকা ডিভিশনাল ম্যানেজার ভালো করছেন পারফরমেন্সের দিক থেকে। ইলাস্ট্রেশন 2তে এখানে মিসিং ফিগারগুলো আমাদের বের করতে হবে। প্রোভাইড দ্য মিসিং ডাটা ইন দ্য ফলোইং টেবিল, দ্য ডিস্ট্রিবিউটর অফ স্পোর্টস প্রোডাক্টস অফ সেগমেন্ট গাজীপুর। এখানে সেলসের পরিমাণ দেওয়া আছে 23 লক্ষ টাকা, নেট অপারেটিং ইনকাম 1,84,000 টাকা,
এবং সর্বশেষ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিয়েছে 20%। তিনটা মিসিং ফিগার উল্লেখ করা আছে যেটা আমাদের বের করতে হবে, এভারেজ অপারেটিং অ্যাসেট, মার্জিন এবং টার্নওভার। তো আমরা প্রথমে ROI এর যে ফর্মুলাটা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেহেতু এটা আমাদের 20% দেয়া আছে, তো এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা নেট অপারেটিং ইনকাম এবং এভারেজ অপারেটিং অ্যাসেট যদি বের করতে যাই, কারণ দুইটা তথ্য আমাদের অ্যাভেলেবল, সেটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং নেট অপারেটিং ইনকাম 1,84,000। তো এই দুইটা তথ্য ব্যবহার করে আমরা এই এভারেজ অপারেটিং অ্যাসেট এটা বের করতে পারি খুব সহজেই। তো আমরা এই দুইটার মান যদি বসাই, তো বাম পাশে 20% এটা বসাইলাম এবং উপরে নেট অপারেটিং ইনকাম 1,84,000 বসাইলাম এবং সাইড চেঞ্জ করে এভারেজ অপারেটিং অ্যাসেট ইকুয়াল 1,84,000 ডিভাইডেড বাই 20%, তো 9,20,000 টাকা। তো এখানে আমরা পেলাম 9,20,000 টাকা এভারেজ অপারেটিং অ্যাসেট। এবার আমাদের আরো দুইটা মিসিং ফিগারের তথ্য বের করতে হবে, সেটা হলো মার্জিন এবং টার্নওভার। তো আমরা জানি যে মার্জিন ইকুয়াল নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস। তো সেলস তো আমাদের এখানে দেয়া আছে এবং নেট অপারেটিং ইনকামও দেওয়া আছে। তো 1,84,000 ডিভাইডেড বাই 23 লাখ, তো এখানে 8% আসে মার্জিন। এবার যদি আমরা টার্নওভার বের করি, টার্নওভারের ক্ষেত্রে 23 লক্ষ টাকা সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট, যে 9,20,000 টাকা আমরা বের করছিলাম। তো সেখানে আমরা যদি ভাগ করি তাহলে 2.5 টাইমস টার্নওভার। তো মার্জিনের ক্ষেত্রে আমরা রেজাল্টটা পার্সেন্টে দেখাবো এবং টার্নওভারের ক্ষেত্রে টাইমস অথবা বার 2.5 টাইমসে দেখাবো। ইলাস্ট্রেশন 5, এখানে তিনটা রিকোয়ারমেন্ট আমাদের তথ্য বের করতে হবে। কম্পিউট দ্য ফলোইংস: টার্নওভার অফ ক্যাপিটাল, নেট অপারেটিং ইনকাম এবং নেট ইনকাম অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস। তো এখানে তিনটা ইনফরমেশন দেওয়া আছে। সেলসের পরিমাণ 1,40,000, ইনভেস্টেড ক্যাপিটাল দ্যাট মিনস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, এটারই আরেকটা সমার্থক ইনভেস্টেড ক্যাপিটাল টাকা 50,000 এবং রিটার্ন অন ইনভেস্টমেন্টের পরিমাণ 10%। তো আমরা টার্নওভার যদি বের করি, টার্নওভারের ফর্মুলা সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, যেটা অ্যাভারেজ এখানে ইনভেস্টেড ক্যাপিটাল নামে। তো সেলসের পরিমাণ প্রশ্নে উল্লেখ করা আছে 1,40,000 টাকা এবং ইনভেস্টেড ক্যাপিটাল 50,000। তো টার্নওভারের পরিমাণ 2.8 টাইমস। নেট অপারেটিং ইনকাম যদি বের করি, NOI বের করলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট অথবা ইনভেস্টেড ক্যাপিটাল ইন্টু ROI। তো ROI যেহেতু প্রশ্নে দেওয়া আছে 10% আর ইনভেস্টেড ক্যাপিটাল উল্লেখ করা আছে 50,000, তো নেট অপারেটিং ইনকামের পরিমাণ টাকা 5,000। এবার নেট ইনকাম অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস, অর্থাৎ বিক্রয়ের সাথে নেট ইনকামের হার অনুপাতটা। তো নেট ইনকাম ডিভাইডেড বাই, তো প্রথম নেট ইনকামটা আমরা উপরে লিখলাম এবং সেলসটা নিচে দিয়ে পার্সেন্টেজ বের করার জন্য, যেহেতু নেট ইনকাম আসছে 5,000 এবং সেলসের পরিমাণ 1,40,000, তো নেট ইনকাম অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস 3.5%, অর্থাৎ বিক্রয় যা তার 3.57% নেট ইনকাম হয়।